আমরা অ্যাকচুয়ালি এই চ্যাপ্টার থেকে যেটা খুবই 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 ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গোলীয় দর্পণের পার্ট, এবং এইখানে কিছু বেসিক জিনিস আছে যেটা আমরা শিখি, তাই তো? ওকে, তাহলে গোলীয় দর্পণের কিছু বেসিক জিনিসের মধ্যে যেটা হচ্ছে, আমি কিছু সংজ্ঞা বলবো। তোমাদের যে নতুন বইটা আছে সেটাতে খুব ক্লিয়ার ভাবে দেয়া নাই। আগের যে বইটা ছিল 14-15 সালে সেটাতে খুব ভালোভাবে দেয়া ছিল সংজ্ঞাগুলো, এখন স্পেসিফিক ভাবে কিছু কিছু পরিবর্তন এনেছে, খুব ভালো। কিন্তু কিছু কিছু চ্যাপ্টার খুব উইক হয়ে গেছে এবং তোমাদের বোঝার জন্য খুবই প্রবলেম হচ্ছে। সমস্যা নেই, আমরা চেষ্টা করছি বোঝানোর জন্য। তোমরা যে যে পারো ক্লাসটা দেখে হচ্ছে নোট করে ফেলবে, বা যদি বই কালেক্ট করতে পারো বই কালেক্ট করে পড়তে পারো। ওকে, আমরা তাহলে ফার্স্ট থেকে যদি শুরু করি, আমরা ফার্স্টে দেখব যে একটা গোলীয় দর্পণ আমরা নিলাম। সেই গোলীয় দর্পণটা এটা হচ্ছে এম, এটা হচ্ছে এম প্রাইম। এই গোলীয় দর্পণের যে মধ্যবিন্দুটা থাকে, গোলীয় দর্পণের মধ্যবিন্দুটা যদি সেটাকে আমি এইভাবে আঁকি তাহলে কি সর্বনিম্ন বিন্দু, যদি আমি এইভাবে আঁকি তাহলে সেটা কি সর্বোচ্চ বিন্দু। তো আমি এভাবে সর্বনিম্ন সর্বোচ্চ না বলে এটাকে আমি বলি হচ্ছে মধ্যবিন্দু। গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু থাকে তাকে বলা হয় পোল বা মেরু। ঠিক আছে, গোলীয় দর্পণের যে মধ্যবিন্দু থাকে তাকে বলা হয় পোল বা মেরু। ঠিক আছে, ওকে। এবার আসো, এই যে গোলীয় দর্পণটা, সে তো অবশ্যই তাকে আমরা কোন একটা গোলক, এই গোলক মানে কি বুঝি? গোলক মানে হচ্ছে বল, আমরা যে টেনিস বল ফুটবল ইউজ করি না, সেই বল। তোমরা তো অবশ্যই স্কুলে গোলক নিক্ষেপ নামে একটা খেলা খেলেছো, তাই না? তো দেখো, এই গোলকটা, এই যে এই গোলীয় দর্পণটা অবশ্যই মনে করো এরকম একটা গোলক থেকে আমরা কেটে নিয়ে আসছি না? তো সেই গোলকের একটা কেন্দ্র আছে না, আছে? সেই কেন্দ্রটাকে বলা হয় হচ্ছে বক্রতার কেন্দ্র। মনে থাকবে? তাহলে আমরা কি বললাম? আমরা বলছি যে গোলীয় দর্পণটি যেই গোলকের, এটা একটা গোলক, তাই তো? যেই গোলক বা বল, গোলীয় দর্পণটি যেই গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। গোলীয় দর্পণটি, এই যে গোলীয় দর্পণটি যেই গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকে বক্রতার কেন্দ্র বলে। এই যে গোলীয় দর্পণটা, এই যে আমরা দর্পণটা আঁকলাম, সেটা কি এই গোলক থেকে আসছে না? এই জন্য তাহলে এই বৃত্ত, প্রতিটা বৃত্তের ভিতরে কেন্দ্র আছে, তাই না? এই বৃত্তের যে কেন্দ্রটা আছে তাকে বলা হবে হচ্ছে এর বক্রতার কেন্দ্র। সেম একইভাবে বক্রতার ব্যাসার্ধ তাহলে কাকে বলে বলো? সেম জিনিস। এই যে গোলীয় দর্পণটা বা এই যে গোলীয় দর্পণটা, সেটা এই গোলকের অংশ বিশেষ। তাহলে এর যে ব্যাসার্ধ থাকবে, এর যে ব্যাসার্ধ থাকবে বা ব্যাস থাকবে, তাই না? ব্যাসের অর্থে কি? ব্যাসার্ধ না? তাহলে এর যে ব্যাসার্ধ থাকবে তাকে আমরা বলবো কি? বক্রতার ব্যাসার্ধ আর, তাই না? বক্রতার ব্যাসার্ধ আর বলবো। তাহলে আমরা বললাম কি? গোলীয় দর্পণটি যেই গোলকের অংশ বিশেষ তার কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র, এবং তার ব্যাসার্ধকে বলা হয় হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। ওকে, আবার একটু চেক করি তাহলে তোমরা কে কে বুঝতে পেরেছো। আমরা এবার যদি বলি সেম ভাবে, এটা হচ্ছে একটা মিরর, গোলীয় দর্পণ, তাই না? আচ্ছা, এম আর এম প্রাইম দিয়ে বুঝাইলাম। এর মধ্যবিন্দুর নাম কি? বলো বলো। হ্যাঁ ঠিক, পোল, তাই না? পোল মানে কি? মেরু, তাই তো? বাংলায় বলা হয় মেরু। এটাকে পি দিয়ে আমরা প্রকাশ করি অ্যাকচুয়ালি। ওকে, এবার আমরা কি বললাম? এই গোলীয় দর্পণটা যেই গোলকের অংশ বিশেষ তার কেন্দ্র, কেন্দ্র সি, তাকে আমরা বলতেছি কি? বক্রতার কেন্দ্র। গুড। এবার এই যে গোলীয় দর্পণটা আছে তার যে ব্যাসার্ধটা আছে, তাই না? এই ব্যাসার্ধ আর কে আমরা বলতেছি হচ্ছে বক্রতার ব্যাসার্ধ। গোলীয় দর্পণটি যেই গোলকের অংশ বিশেষ তার ব্যাসার্ধকে বলা হয় বক্রতার ব্যাসার্ধ, তার কেন্দ্রকে বলা হয় বক্রতার কেন্দ্র। এবার আসো, তাহলে প্রধান অক্ষ আর গৌণ অক্ষ কি এটাও একটু বুঝে নিই। দেখো, একদম ইজি বিষয়। কেন্দ্র থেকে এই পোল, দেখো দুইটা বিন্দু আছে, কেন্দ্র আর হচ্ছে পোল, তাই না? সেন্টার আর পোল। তো কেন্দ্র এবং মেরু দিয়ে যদি কোনো অক্ষ গমন করে, কেন্দ্র এবং মেরু দিয়ে যদি কোনো অক্ষ গমন করে তাকে আমরা বলি হচ্ছে প্রধান অক্ষ। প্রধান অক্ষ। তাহলে কেন্দ্র এবং মেরু, কেন্দ্র এবং মেরু, বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে যদি কোনো অক্ষ গমন করে বা যায় তাকে আমরা বলি হচ্ছে প্রধান অক্ষ। এবং যদি কেন্দ্র দিয়ে যায় বাট মেরু দিয়ে না যায়, এরকম যতগুলো অক্ষ থাকবে সবগুলাই হচ্ছে কি? গৌণ অক্ষ। তাহলে যেই অক্ষ কেন্দ্র, বক্রতার কেন্দ্র এবং মেরু দিয়ে যায় তাকে বলা হয় প্রধান অক্ষ। যেই অক্ষ শুধুমাত্র বক্রতার কেন্দ্র দিয়ে যায় কিন্তু মেরু দিয়ে যায় না, তাকে আমরা বলি হচ্ছে কি? বলো কি? গৌণ অক্ষ। ঠিক আছে, তাহলে আমরা জানলাম কি? প্রধান অক্ষ জানলাম, গৌণ অক্ষ জানলাম। গুড। এবার আসো আমরা নেক্সট, প্রধান অক্ষ জানলাম, গৌণ অক্ষ জানলাম। আচ্ছা,
তোমরা একটু নোট ডাউন করে ফেলবা। এবার আসো আমরা যদি বলি যে এটা তো আমি জানলাম, তাহলে আমার এবার প্রধান ফোকাসটা কি সেটা একটু জানি। এটাকে আমরা কি বলছিলাম বলো, আবার বলি পোল, তাই না? এটাকে বলছিলাম কি কেন্দ্র, তাই তো? এই জায়গাটাকে আমরা কি বলছিলাম আর, তাই না? এই যে এই দূরত্বটাকে আমরা কি বলছিলাম আর বলেছিলাম, তাই তো? আর মানে কি বক্রতার ব্যাসার্ধ। আর এই অক্ষটার নাম কি প্রধান অক্ষ, তাই না? মেইন এক্সিস, প্রধান অক্ষ। ওকে, প্রধান অক্ষ। এবার আসো আমরা বললাম যে একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের সমান্তরালে, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আসছে না? আচ্ছা, প্রধান অক্ষের সমান্তরালে ধরো এই দিক থেকেও একটা আসছে, প্রধান অক্ষের সমান্তরালে, প্রধান অক্ষের সমান্তরালে এখানে আরো একটা আসলো মনে করো, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পরে তারা প্রধান অক্ষের উপরে যেই বিন্দুতে মিলিত হয়, প্রধান অক্ষের উপরে যেই বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় হচ্ছে প্রধান ফোকাস। ঠিক আছে? একগুচ্ছ আলোক রশ্মি, একগুচ্ছ আলোক রশ্মি প্রধান অক্ষের, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হওয়ার পরে, হ্যাঁ, আপতিত হয়ে প্রতিফলনের পরে প্রধান অক্ষের যে বিন্দুতে তারা সবাই মিলিত হয়েছে, দেখো সবগুলো যেখানে মিলিত হয়েছে সেটাকে বলা হচ্ছে প্রধান ফোকাস। ফোন দিয়ে তো সবাই ছবি তুলি বা ক্যামেরা দিয়ে ছবি তুলি, তখন দেখো যে আমরা যখন ক্যামেরাটা ধরি তখন দেখা যাচ্ছে যে কোনো কিছু ঘোলা আসতেছে বা ব্লার আসতেছে, তখন আমরা একটু টাচ করার পরে দেখবা যে সেটা কি হয়ে যায়, ক্লিয়ার হয়ে যায়। তার মানে কি যতগুলো ফোকাস ছিল সবগুলো ওই বিন্দুতে চলে যায়। আরো ভালো উদাহরণ হতে পারে যে আমরা যখন বইয়ের দিকে তাকিয়ে আছি, অনেক সময় আমাদের সবার সাথেই হয়, ধরো যে কিছু চিন্তা করতে করতে আমার সামনে বই বা আমার সামনে অন্য একটা কিছু, আমি সেটা দেখতেছি না, আমি ওই চিন্তা করতেছি, চোখ ঝাপসা হয়ে গেছে, তাই না? হুট করে আবার যখন আমাকে কেউ ডাক দেয় তখন আবার আমি হচ্ছে সবকিছু দেখতে পাচ্ছি। তার মানে কি আমার তখন ফোকাস গুলো সব একটা পয়েন্টে চলে আসে। ঠিক আছে? ঠিক সেম একই ভাবে আমরা কি বললাম যে সমান্তরালভাবে আপতিত হয়ে প্রতিফলনের পরে প্রধান অক্ষের যে বিন্দুতে মিলিত হয় তাকে বলা হয় হচ্ছে প্রধান ফোকাস। এবার আসো এই প্রধান ফোকাস থেকে পোল পর্যন্ত যে দূরত্ব তাকে বলা হয় হচ্ছে প্রধান, এই ফোকাস দূরত্ব। প্রধান ফোকাস থেকে বা ফোকাস বিন্দু থেকে কি বলছে বলো, ফোকাস বিন্দু থেকে পোল পর্যন্ত যে দূরত্ব সেটাকে বলা হয় হচ্ছে ফোকাস দূরত্ব। ঠিক আছে? ফোকাস দূরত্ব। এবার একটু খেয়াল করো, এই টোটাল দূরত্বটাকে আমরা কি বলছিলাম আর, তাই না? এই পোল থেকে সি পর্যন্ত দূরত্ব তার মানে সিপি, তাই তো? যেটাকে আমরা কি বলেছিলাম আর। আর আমাদের এফ থেকে পি পর্যন্ত যে দূরত্বটা সেটাকে আমরা কি বলেছি বলো, ফোকাস দূরত্ব এফ। এখন একটু খেয়াল করে দেখো ব্যাসার্ধটার অর্ধেক মাঝামাঝি পর্যায়ে হচ্ছে ফোকাস বিন্দুটা আছে, তাই না? প্রধান ফোকাসটা আছে। তখন আমরা সেটাকে আমরা কি বলতে পারি বলো, আমরা বলতে পারি যে এফ ফোকাস দূরত্ব ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই 2। তার মানে ব্যাসার্ধটা যদি 10 থাকে ফোকাস দূরত্ব হবে কত, 5। ব্যাসার্ধ যদি 50 থাকে ফোকাস দূরত্ব হবে কত, 25। এটা আমাদের কোথায় লাগবে? এটা আমাদের লাগবে হচ্ছে একটা সূত্র আছে না তোমাদের, যে 1 ডিভাইড বাই এফ ইকুয়ালস টু 1 ডিভাইড বাই ইউ প্লাস 1 ডিভাইড বাই ভি। এই সূত্র যে ম্যাথ গুলো আছে সেগুলো করার সময় আমাদের এটা লাগবে। ওকে, এই পর্যন্ত ক্লিয়ার তাহলে? ওকে, তাহলে আমরা কি কি শিখলাম বলো, আবার বলি। কি শিখছি বলো, পোল, তাই তো? তারপরে আর কি শিখছি বলো, বক্রতার কেন্দ্র। তারপরে আর কি শিখছি বলো, বক্রতার ব্যাসার্ধ। তারপরে প্রধান অক্ষ, গৌণ অক্ষ। এরপরে কি প্রধান ফোকাস, ফোকাস দূরত্ব, তাই তো? এই যে যা যা শিখলাম এই বেসিক গুলো একটাও যদি ক্লিয়ার না থাকে, প্রপারলি আমরা না জানি, তাহলে আলটিমেটলি আমাদের জন্য এই চ্যাপ্টারটা ডিভাইডে আরো হার্ড হবে। ঠিক আছে? তো আমরা এরপরে নেক্সট পার্টের জন্য আমরা কি দেখতে পারি সেটা হচ্ছে, আমরা যে গোলীয় দর্পণে চিত্রগুলো আঁকবো তার জন্য আমরা জাস্ট 3টা জিনিস মাথায় রাখলে আমরা গোলীয় দর্পণে চিত্রগুলো আঁকতে পারবো। ওকে, তাহলে 3টা জিনিস কি আসো একটু দেখি। 3টা জিনিসের জন্য আমাকে 2টা পার্ট করে নিলাম। একটা মনে করো এটা হচ্ছে আমাদের উত্তল পার্ট, আচ্ছা অবতল পার্ট, অবতল পার্ট। আর এটা হচ্ছে আমাদের উত্তল দর্পণ পার্ট। ঠিক আছে? এখন আমাদের চিত্র আঁকার জন্য আমাদের তিনটা জিনিস মাথায় রেখে হচ্ছে চিত্র আঁকতে পারি আমরা, তাই তো? তো আমরা মনে করো যে এখন দর্পণ দেই, এটা হচ্ছে আমাদের অবতল দর্পণ, এইটা হচ্ছে উত্তল দর্পণ। এখন বলবা যে একই রকম তো দেখতে লাগতেছে, তাহলে উত্তল আর অবতল কিভাবে বুঝবো, তাই না? অবতল দর্পণ কিভাবে চিনবো বলো, এই যে উত্তল পৃষ্ঠে যদি এরকম পাড়া লাগাই দেই তাহলে অবতল দর্পণ, আর যদি অবতল পৃষ্ঠে এরকম পাড়া লাগাই দেই তাহলে সে কি উত্তল দর্পণ, তাই না? এই উত্তল আর অবতল ক্লিয়ার তাহলে? ওকে, উত্তল দর্পণ অবতল দর্পণ ডান। এবার আসো
যেহেতু উত্তল অবতল ডান, এবার আমরা হচ্ছে এই বিন্দুটাকে কি বলি মনে আছে? পোল। আর এই বিন্দুটাকেও পোল বলি। এবার আসো, প্রধান অক্ষ, প্রধান অক্ষ, এটা কি বক্রতার কেন্দ্র, এটাও কি বক্রতার কেন্দ্র। ঠিক আছে, এখন আমরা কি বলবো? প্রথম সূত্র হচ্ছে কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি, খেয়াল করো, কেন্দ্র দিয়ে আপতিত আলোক রশ্মি কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয়। কেন্দ্র দিয়ে আপতিত আলোক রশ্মি কেন্দ্র দিয়েই প্রতিফলিত হয়, প্রথম সূত্র। হ্যাঁ, তাহলে উত্তল দর্পণের ক্ষেত্রে কি হবে? দেখো, উত্তল দর্পণের তো কেন্দ্রটা তো পিছন দিকে আছে, আয়নার সামনে নাই, তাই না? তখন আমরা বলবো কেন্দ্র বরাবর আপতিত রশ্মি কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়। ডট 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 মিলাই দেখাচ্ছি, ঠিক আছে? কেন্দ্র বরাবর আপতিত রশ্মি, কেন্দ্র বরাবর আপতিত রশ্মি কি হবে? কেন্দ্র বরাবর প্রতিফলিত হবে। তাহলে আমরা এখানে দুইটা জিনিস দেখতে পাচ্ছি। উত্তল দর্পণ মানেই কি কথাটা আসতেছে বরাবর, তাই না? আর অবতল দর্পণ মানেই আসতেছে হচ্ছে কি দিয়ে বা দ্বারা। তাহলে আমরা কি বললাম? অবতল দর্পণ দিয়ে আপতিত, অবতল দর্পণের ক্ষেত্রে কেন্দ্র দিয়ে আপতিত রশ্মি কেন্দ্র দিয়ে প্রতিফলিত হয়, কেন্দ্র বরাবর আপতিত রশ্মি কেন্দ্র বরাবর প্রতিফলিত হয়। ওকে, দ্বিতীয় সূত্র কি? দ্বিতীয় আর তৃতীয় সূত্র অ্যাকচুয়ালি একই জিনিস, ঠিক আছে? একটা একটা উল্টা। আমরা আবার একটা হচ্ছে অবতল দর্পণ নিয়ে নিলাম, আরেকটা হচ্ছে উত্তল দর্পণ নিয়ে নিলাম। ওকে, এটা কি আমাদের পোল, তাই না? এই হচ্ছে পোল। এবার আমরা হচ্ছে কি করলাম? এই প্রধান ফোকাস দিয়ে দিলাম, প্রধান ফোকাস দিয়ে দিলাম। এবার দেখো, আমরা এবার বলবো যে এটা কি প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত, এই যে দেখো, এটা কি কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস, এটা কি কেন্দ্র, এটা হচ্ছে প্রধান ফোকাস। এবার আমরা বলতেছি যে প্রধান অক্ষে, এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি কি দিয়ে যাবে? প্রধান ফোকাস দিয়ে প্রতিফলিত হবে। প্রধান অক্ষের সমান্তরাল আসছে, প্রধান ফোকাস দিয়ে চলে গেছে, প্রধান অক্ষের সমান্তরাল আসছে, প্রধান ফোকাস দিয়ে চলে গেছে। এটাও সেম, এটা তো ফোকাস প্রধান অক্ষের সমান্তরালে আসতে পারবে, কোনো সমস্যা নেই। যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত হয়েছে, বাট ফোকাস তো পিছন দিকে, এই জন্য কি বলবে? ফোকাস বরাবর, ফোকাস বরাবর প্রতিফলিত হয়। প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি, এই যে প্রধান অক্ষের সমান্তরালে আপতিত আলোক রশ্মি কি করবে? প্রধান ফোকাস বরাবর বরাবর প্রতিফলিত হয়। তোমাদের বইতে দেখবে যে মনে হবে, বলবে যে প্রধান ফোকাস থেকে আসছে বলে মনে হয়, ঠিক আছে? এগুলো একটু প্যাচ লাগে, এই জন্য আমি বললাম প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়। প্রধান একই জিনিস, কিন্তু প্রধান অক্ষের সমান্তরালে, এটাও সমান্তরাল, এটাও সমান্তরাল, আপতিত আলোক রশ্মি প্রধান ফোকাস দিয়ে যায় আর প্রধান ফোকাস বরাবর প্রতিফলিত হয়। 3 নম্বর সূত্রটা কি? সেম জিনিসই, খালি উল্টা বলবা। এটা কি ছিল বলো? সমান্তরালে আসছে, ফোকাস দিয়ে গেছে। এখন এটা উল্টা, এটা হবে হচ্ছে যদি একটা দেখাই দিয়েছি, হ্যাঁ, যদি সে প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, দেখো এটা কি প্রধান ফোকাস, এটা হচ্ছে কেন্দ্র, প্রধান ফোকাস দিয়ে আপতিত হয়, তাহলে কি করবে? কি হবে? প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হবে, ঠিক আছে? এটার ক্ষেত্রেও সেম জিনিস, উল্টাটা হবে। উল্টাটা হবে কি বলো? এটা হচ্ছে আমাদের প্রধান ফোকাস, এটা হচ্ছে আমাদের কেন্দ্র, তাই না? এটাতে আমরা কি বলবো বলো? যদি এটা তো প্রধান ফোকাস দিয়ে যেতে পারবে না, তখন আমরা বলবো যদি প্রধান ফোকাস বরাবর আপতিত হয় তাহলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। যদি বরাবর আপতিত হয় তাহলে প্রধান ফোকাস, মানে প্রধান ফোকাস বরাবর আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত হয়। আর এটা কি? প্রধান ফোকাস দিয়ে আপতিত হলে প্রধান অক্ষের সমান্তরালে প্রতিফলিত। এই যে 3টা সূত্র, এইটা দিয়ে পুরা চ্যাপ্টারের হচ্ছে চিত্রগুলো আমাদের অঙ্কন করা হয়, ঠিক আছে? তো বেসিক্যালি আমরা যদি সেটা মেনটেন করার ট্রাই করি, আমরা নেক্সট পার্টে হচ্ছে সেটা আমরা দেখাবো। তো ততক্ষণ পর্যন্ত দেখতে থাকো।